নমস্কার। আজকের আলোচনা কোম্পানির দেওয়ানি লাভ ১৭৬৫ খ্রিস্টাব্দে। আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধে ৩ শক্তি অযোধ্যা, বাংলা এবং দিল্লির মুঘল সম্রাটকে পরাজয়ের পর দেওয়ানি লাভ করে। এই দেওয়ানি লাভের গুরুত্ব ভারতের রাজনৈতিক ইতিহাসে খুবই অর্থবহ। এই দেওয়ানি লাভের যে প্রেক্ষাপটটা, মীর কাসিমের সঙ্গে যুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ১৭৬৩ খ্রিস্টাব্দে কোম্পানি তাকে পদচ্যুত করে দ্বিতীয়বারের জন্য মীর জাফরকে আবার ক্ষমতায় নিয়ে আসেন ১৭৬৩ থেকে ১৭৬৫। ১৭৬৩ খ্রিস্টাব্দে ১০ই জুলাই এক গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মীর জাফরের সঙ্গে কোম্পানির। এই চুক্তিতে কি হয়, নবাবের দরবারে একজন স্থায়ী ইংরেজ প্রতিনিধি থাকবেন, নবাবের সৈন্য সংখ্যা সীমাবদ্ধ করা হয় এবং লবণের উপরে ২.৫% ব্যতীত অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার স্বীকৃত হয়েছিল। এছাড়াও তিনি কোম্পানিকে ও তার কর্মচারীদেরকে ৬৫ লক্ষ টাকা ও বিভিন্ন প্রকার বাণিজ্যিক, সামরিক নানান ধরনের সুযোগ সুবিধা দিতে সম্মত হয়েছিলেন। এইভাবে বাংলার নবাব পদ আবার মীর জাফরের কাছে বিক্রি হয়েছিল। কোম্পানির পরিচালক সভা মীর কাসিমের সঙ্গে সংঘর্ষ না গিয়ে আপোষের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কলকাতা কর্তৃপক্ষ, কলকাতা কাউন্সিলের সেই পরামর্শ অগ্রাহ্য করে মীর কাসিমের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় এবং মীর জাফরকে পুনরায় সিংহাসনে অধিষ্ঠিত করা হয় ১৭৬৩। তিনি ১৭৬৫ খ্রিস্টাব্দে ৫ই ফেব্রুয়ারি মীর জাফরের মৃত্যু হয়। মীর জাফরের মৃত্যুর পর তার সর্বকনিষ্ঠ পত্নী মণি বেগম এর নাবালক পুত্র নজম-উদ-দৌলাকে সিংহাসনে বসানো হয়। ২০ ফেব্রুয়ারি তার সঙ্গে এক গোপন চুক্তির মাধ্যমে কোম্পানির বৃত্তিভোগী পুতুলে তাকে পরিণত করা হয়। সামরিক ও প্রশাসনিক সকল ক্ষমতা কোম্পানির হাতে চলে আসে। স্থির হয় যে নবাব তার সেনাদল ভেঙে দেবেন, তাকে রক্ষার সমস্ত দায়িত্ব কোম্পানি গ্রহণ করবে। এক প্রকার তিনি পুতুলে পরিণত হন। কোম্পানির দ্বারা নিযুক্ত নায়েব নাজিম বা নায়েব সুবা বা নায়েব দেওয়ান ও বলা হয়, যার অর্থ হলো ডেপুটি সুবাদার। রেজা খাঁ তার হয়ে শাসন কার্য পরিচালনা করবেন। এই নায়েব নাজিম একমাত্র কোম্পানি কর্তৃক নিযুক্ত পদচ্যুত হবেন। নবাবের সেখানে কোনো অস্তিত্ব থাকবে না। নজম-উদ-দৌলার সিংহাসন প্রাপ্তির বিনিময়ে কলকাতা কাউন্সিলের সদস্যগণ ১৫ লক্ষ টাকা পান। এইভাবে বাংলায় বুকে নবাবী শাসনকালের এক বিশৃঙ্খল ও নৈরাজ্য দেখা দিয়েছিল কোম্পানির সৌজন্যে। নবাবের কাছ থেকে শাসনকার্য পরিচালনার সকল ক্ষমতাই কোম্পানি কেড়ে নিয়েছিল, অথচ নিজেরা কিছুই করতো না। দস্তকের অপব্যবহার, দুর্নীতি, দেশীয় জনগণের উপর অত্যাচার ও সীমাহীন নৈরাজ্য, এই ছিল তৎকালীন বাংলার শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার তাই স্পষ্টই বলেছেন, দ্য স্পন্সর্ড স্টেট বিকাম এ প্লান্ডার স্টেট। এই নৈরাজ্য ও দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্যে ইংল্যান্ডের পরিচালক সভা ক্লাইভকে দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত করেন ১৭৬৫ থেকে ৬৬। ক্লাইভ নিজেই ছিলেন একজন দুর্নীতিগ্রস্ত। অবৈধ উপায়ে তিনি অর্থ সঞ্চয় করেই ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছিলেন। এই কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমনের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়। অধ্যাপক স্পিয়ার তাই স্পষ্টই বলেছেন, অরণ্যের পশুপক্ষী চোরাই শিকারীকে অরণ্যের প্রাণী সম্পদের রক্ষক করা হলো। অধ্যাপক বিডি বসু বলেন, শাস্তির পরিবর্তে চোরকে লর্ড উপাধি ভূষিত করা হলো। ১৭৬৫ খ্রিস্টাব্দে মে মাসে ক্লাইভ বাংলার এসে বেশ কয়েকটি গুরুত্বতর সমস্যার সম্মুখীন হন। বক্সারের যুদ্ধ, যেটা ১৭৬৪ খ্রিস্টাব্দে হয়েছিল, জয়লাভের ফলে কোম্পানির ক্ষমতা মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু কোম্পানির সেই ক্ষমতার কোনো আইনগত ভিত্তি ছিল না। এছাড়া বক্সারের যুদ্ধে পরাজিত অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও দিল্লির নাম সর্বস্ব মুঘল সম্রাট বাদশাহ শাহ আলমের সঙ্গে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্ক তখনও নিরূপিত হয়নি। উত্তর ভারতে কোম্পানি তখন অপ্রতিহত ক্ষমতার অধিকারী। বক্সারের যুদ্ধে বাংলার নবাব ও অযোধ্যার নবাব ও দিল্লির বাদশাহ পরাজিত হয়।
কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে কোম্পানির তখন হাতের মুঠোই ছিল, কারণ বৃহৎ তিন শক্তি পরাজিত হয়েছিল। হলওয়েল, ভেন্সিটার, আয়ারকুড, মুনরো, কর্নাক প্রমুখ অনেকেরই ইচ্ছা ছিল কোম্পানি দিল্লি পর্যন্ত অগ্রসর হোক, কিন্তু বাস্তববাদী দূরদর্শী ক্লাইভ তাদের ভাবনাগুলোকে অলিভ, অবাস্তব ও অসম্ভব বলে মনে করতেন। তিনি শাহ আলম ও সুজাউদ্দৌলার সঙ্গে মিত্রতা নীতি অনুসরণ করেই দূরদর্শিতা মনে করেছিলেন। তার মতে কোম্পানি একটি বাণিজ্যিক সংগঠন। কোম্পানির অযোধ্যা ও দিল্লি জয় করার অর্থই হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদের পরিবর্তে ভৌগোলিক সাম্রাজ্যবাদের পিছনে চলা। এতে অনেক অসুবিধা হতে পারে, কারণ বিশাল অঞ্চলে শাসনকার্য পরিচালনার জন্য কোম্পানির তখন লোকবল, অর্থবল, অভিজ্ঞতার প্রয়োজন ছিল, কিন্তু তা কোম্পানির ছিল না। সুতরাং এই পদ গ্রহণ কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না বলে ক্লাইভ মনে করতেন। অযোধ্যা ও দিল্লি পর্যন্ত অগ্রসর হওয়ার উদ্যোগ নিলে রোহিলা, জাট, আফগান, শিখ, মারাঠা প্রভৃতি দেশীয় শক্তিবর্গ এর বিরোধিতা করবে স্বাভাবিক। ভারতবর্ষের মুসলিম শক্তিগুলো কোম্পানির বিরুদ্ধে জোটবদ্ধ হতে পারে। এইসব রাজনৈতিক মোকাবিলা করার তুলনায় কোম্পানির ক্ষমতা তখন সত্যি প্রকৃতিই ছিল না। কোম্পানির আধিপত্য স্থাপনের উদ্দেশ্যে নিলে ফরাসি, ওলন্দাজ ও ইউরোপীয় শক্তিগুলো একত্রিত হয়ে কোম্পানির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। ক্লাইভ তাই স্পষ্টই বুঝেছিলেন যে ইংল্যান্ডের কর্তৃপক্ষ ভারতে কোম্পানির সাম্রাজ্য বিস্তারের নীতি সমর্থন করে না। মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধেও তাদের সমর্থন পায়নি। সুতরাং ভারতের অধীশ্বর মুঘল বাদশাহ অপসারণের মাধ্যমে লন্ডন কর্তৃপক্ষ কখনোই সম্মতি দিবে না। তিনি উপলব্ধি করেছিলেন কোম্পানির সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হলে বাংলার বাণিজ্যিক সাম্রাজ্য নষ্ট হবে। তাই তিনি এই বিষয় থেকে পিছিয়ে এসেছিলেন। ক্লাইভের মতে সর্বাগ্র প্রয়োজন হলো অযোধ্যার নবাব ও দিল্লির বাদশাহের সঙ্গে প্রীতিমূলক সম্পর্ক স্থাপন। আমরা সকলেই জানি এলাহাবাদ বক্সারের যুদ্ধের পরাজয়ের পরে কোম্পানির সঙ্গে অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাটের মধ্যে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1765 খ্রিস্টাব্দের 16 আগস্ট অযোধ্যার অধিপতি সুজা-উদ-দৌলা। এই সন্ধির মূল শর্তাবলী: সুজা-উদ-দৌলা তার রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। এর বিনিময়ে তিনি যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা ও কারা ও এলাহাবাদ প্রদেশ কোম্পানিকে ছেড়ে দেবেন। এছাড়া অযোধ্যা কোনো শত্রু রাজ্য কর্তৃক আক্রান্ত হলে কোম্পানি তাকে সাহায্য করবে। এর ব্যয়ভার বহন করবেন অযোধ্যার নবাব। বার্ক এবং ইংল্যান্ডের অনেক রাজনৈতিক অযোধ্যার প্রতি এই আচরণকে ক্লাইভের উদারতা বলে অভিহিত করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ক্লাইভের একটি চমৎকার রাজনৈতিক চাল। বাংলার সীমান্তে অযোধ্যা ছিল এক মিত্র রাজ্য। কোম্পানি ও মারাঠা রাজ্যের মাঝে অযোধ্যা একটি মধ্যবর্তী রাজ্য বা বাফার স্টেট। অযোধ্যা জয় করলে কোম্পানিকে সরাসরি মারাঠাদের সামনে পড়তে হবে। এক্ষেত্রে মারাঠা আক্রমণের প্রথম আঘাত থেকে কোম্পানিকে রক্ষা করা যেতে পারে। দ্বিতীয় চুক্তি হয়েছিল এলাহাবাদের দ্বিতীয় সন্ধি মুঘল বাদশাহ শাহ আলমের সঙ্গে 1765 খ্রিস্টাব্দের 12 আগস্ট। এই সন্ধি মোতাবেক স্থির করা হয় কারা ও এলাহাবাদ প্রদেশ, যা সুজা-উদ-দৌলার কাছ থেকে কোম্পানি পেয়েছিল, এবং বার্ষিক 26 লক্ষ টাকা করের বিনিময়ে কোম্পানি শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি ও রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পেয়েছিল। এটা ছিল এলাহাবাদের দ্বিতীয় সন্ধির অন্যতম শর্ত। এরপর রবার্ট ক্লাইভ বাংলার নবাব সুজা-উদ-দৌলার সঙ্গে এক চুক্তির স্বাক্ষর করেন 30 সেপ্টেম্বর 1765 খ্রিস্টাব্দে। এই চুক্তির শর্ত: বাংলা শাসন কার্য বা নিজামাত পরিচালনার জন্য বাংলার নবনিযুক্ত দেওয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দিবে। এই টাকা থেকে তিনি নিজের ব্যয় নির্বাহ করবেন এবং নিজামত পরিচালনা করবেন। নবাবের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি পূর্ববর্তী চুক্তির ফলে বাংলার নবাব সম্পূর্ণরূপে কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়েন। এখন আলোচনায় আসা যাক কোম্পানির দেওয়ানি লাভ এর তাৎপর্য বা গুরুত্ব কী।
1765 খ্রিস্টাব্দে কোম্পানির দেওয়ানি লাভ ভারত ইতিহাসে সত্যিই তাৎপর্যপূর্ণ ঘটনা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে প্রকৃতপক্ষে কোম্পানি এক সার্বভৌম শক্তির অধিকারী হয়ে ওঠে, যদিও এই শক্তির কোনো আইনগত ভিত্তি ছিল না। আইনত দিল্লির বাদশাহ ছিলেন দেশের মালিক এবং সকল দুর্বলতা সত্ত্বেও দেশের সার্বভৌম শক্তির অধিকারী ছিলেন দিল্লির মুঘল সম্রাট। ব্যয় বাহুবল ও কূটনীতির দ্বারা প্রতিষ্ঠিত নিজ আধিপত্যকে বৈধ রূপ দেওয়ার উদ্দেশ্যে কোম্পানি নাম সর্বস্ব বাদশাহের কাছ থেকে দেওয়ানি গ্রহণ করে। এর ফলে কোম্পানির সার্বভৌমত্বের ভিত্তি সুদৃঢ় হয় এবং কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানের দিকে ধাবিত হয়। 2. দেওয়ানি লাভের ফলে সমকালীন রাজন্যবর্গ ও জনসাধারণের চোখে কোম্পানির মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। দেওয়ানি লাভের 1.5 দশক পরেও কোম্পানির বাদশাহী ফরমানকে মূল্যবান বলে মনে করত। মেজর ব্রাউন নামে জনৈক ইংরেজ কর্মচারীর লেখা থেকে জানা যায় তারা পার্লামেন্টের আইন এবং বাদশাহের নির্দেশকে সমানভাবে গুরুত্ব দিত। 3 নম্বর, মুঘল সম্রাটরা প্রত্যেক সুবে একজন করে দেওয়ান নিযুক্ত করতেন। তিনি রাজস্ব আদায় করতেন এবং দিল্লির দেওয়ানের কাছে তিনি দায়বদ্ধ থাকতেন। এই পদ স্থায়ী ছিল না, সর্বদা একজন মাত্র ব্যক্তি দেওয়ান হিসেবে নিযুক্ত হতেন। শাহ আলম ব্যক্তির পরিবর্তে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে চিরস্থায়ীভাবে দেওয়ান নিযুক্ত করেন। দেওয়ানের কাজ রাজস্ব বিভাগই সীমাবদ্ধ, কিন্তু নতুন দেওয়ান এই কোম্পানি বাংলার প্রতিরক্ষা ও প্রশাসনিক কাজে পরিচালনা করতে শুরু করে। ইতিপূর্বে বাংলার নবাব নজমুদ্দৌলার সঙ্গে এক চুক্তির মাধ্যমে কোম্পানির মনোনীত নায়েব দেওয়ানের উপর সকল প্রশাসনিক দায়িত্ব অর্পিত হয়। তিনি নবাবের নামে দেশ শাসন করতেন, নবাব নামমাত্র প্রধান ছিলেন। শাহ আলমের নাম সম্রাট ছিলেন। তিনি দিল্লির সিংহাসনে বসেননি বা কোনো রাজ্যের শাসক ছিলেন না। তিনি যে সুবায় দেওয়ান নিযুক্ত করেছেন তার উপরও তার কোনো বাস্তব কর্তৃত্ব ছিল না। সুতরাং বাংলার দেওয়ান নিযুক্ত করার কোনো বৈধ অধিকারী ছিল না। এছাড়া মুর্শিদ কুলি খাঁর সময় থেকে বাংলার সুবাদার বাংলার দেওয়ান নিজেই নিযুক্ত করেন, বাদশাহ নয়, মুঘল বাদশাহ নয়। প্রকৃতপক্ষে দেওয়ানির ফরমানটি একটি বিরাট আইনের ফাঁকি বা লিগ্যাল ফিকশন ব্যতীত কিছুই ছিল না। দেওয়ানির মাধ্যমে ক্লাইভ, ফরাসি, ওলন্দাজ প্রভৃতি বণিকদের শান্ত করে কোম্পানি সরাসরি শাসনকার্য পরিচালনার অংশ নিলে তারা হিংসা করতে থাকেন এবং বিরোধিতা করতে তৎপর হতো। ঐতিহাসিক ফার্মিগার একটি নীতি ব্যাখ্যা করে বলেছেন, লেবুর সব রসটুকু চুষে পান করে নিয়ে লেবুর খোসা ও শ্বাস অবিকৃত অবস্থায় টেবিলে সাজানো ছিল, যাতে বিদেশিদের ধারণা হয় লেবুটি খুব ভালোভাবেই আছে। অর্থনীতির দিক থেকে এই দেওয়ানি লাভ বিশেষ তাৎপর্যপূর্ণ। এতদিন কোম্পানি ও তার কর্মচারীরা বিনা শুল্ক অবাধ বাণিজ্য করত, এটা সত্য। দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলার ইচ্ছা মতো রাজস্ব আদায় করতে থাকে। শুরু হয় নির্মম অত্যাচার। এর ফলে কোম্পানির আর্থিক সচ্ছলতা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। এর অর্থ দ্বারা বাণিজ্য, সেনাবাহিনী গঠন ও বৃদ্ধির কাজে নিয়োজিত থাকে। দেওয়ানি লাভের পর কোম্পানি ভারতে পণ্য কেনার জন্য ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো বন্ধ করে দেয়। বাংলার রাজস্বই পণ্য কেনা শুরু হয় এবং সব পণ্যের বিকৃত অর্থ জমা পড়ত ইংল্যান্ডে, বাংলায় নয়। এইভাবে দিনের পর দিন বাংলা শূন্য হয়েছিল। এর নাম ছিল সম্পদের নির্গমন। পলাশীর এই নির্গমনের ক্ষীণধারা এখন তার স্রোতস্বিনীতে পরিণত হয়েছে। বাংলা থেকে পাঠানো এই সম্পদেই ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূলধন বলে অনেক ঐতিহাসিক মনে করেন। এক কথায় মুঘল সম্রাটের নামের আড়ালে বাংলার নবাবকে সামনে রেখে ক্লাইভ কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে সক্ষম হয়েছিলেন।